আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন ইস্পানি নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে বাংলাদেশে গত মার্চে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই কিন্তু যেই পরিস্থিতি এবং বিশেষ করে শীতের শুরুতেই আমরা দেখছি যে করোনার পরিস্থিতিতে যদি আমরা একটু নজর দেই যে করোনার আক্রান্তর সংখ্যা যেভাবে বাড়ছে, মৃতের সংখ্যাও কিন্তু বাড়ছে। এটি একটি বিষয় এবং আরেকটি বিষয় যে বাংলাদেশে করোনা সংক্রমণ পরিস্থিতির পূর্বাভাস বিষয়ক একটি বিশেষজ্ঞ দল তারা কিন্তু বলছে যে আগামী জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এই যদি পরিস্থিতি হয় তাহলে আমাদের প্রস্তুতি কতটুকু, আমরা কি সঠিকভাবে আমাদের প্রস্তুতি নিতে পারছি, এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এই অবস্থায় আইসিইউ যেই সংকট, সেই সংকট কিন্তু প্রকট হয়ে দেখা দিচ্ছে। বিশেষ করে কয়েকটা পত্রপত্রিকার যে খবর যে আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে যে সমস্ত হাসপাতালগুলোতে আইসিইউ রয়েছে সেখানে কিন্তু সহজে আইসিইউ বেড ফাঁকা পাওয়া যাচ্ছে না, এটি একটি বিষয়। বেসরকারি হাসপাতালেও কিন্তু টাকা দিয়েও আইসিইউ সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, সেই অভিযোগও কিন্তু কেউ কেউ করছেন। এবং অন্যদিকে আমরা আপনাদেরকে জানাতে চাই যে করোনার যেই ভ্যাকসিন, সেই ভ্যাকসিন অন্যান্য দেশে তো দেয়া শুরু হয়ে গেছে, আমাদের দেশে সেই ভ্যাকসিন দেয়া কবে নাগাদ শুরু হবে। সার্বিকভাবে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আমাদের আজকের আলোচনা সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি করোনা, আইসিইউ সংকট এবং ভ্যাকসিন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যারা যুক্ত রয়েছেন, চলুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমে আছেন আইসিডিডিআর এর উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার লেলিন চৌধুরী। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আছেন স্কয়ার হাসপাতালের এনআইসিইউ প্রধান অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তৌফিক মারুফ, অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি যুক্ত হবেন। একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই প্রিয় দর্শক, সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 24 ঘন্টায় দেশে করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়েছেন, নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 834 জন, যেটি বলা হচ্ছে যে গত 9 মের পর থেকে সর্বনিম্ন শনাক্ত। এটি একটি বিষয়, কিন্তু করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 30 জন। এই বিষয় যখন অবস্থা, তখন আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই যে আসলে নমুনা যে পরীক্ষা, সেই নমুনা পরীক্ষা কত হচ্ছে বা 20,000-এর মতো হচ্ছে কিনা বা যথেষ্ট পরিমাণে হচ্ছে কিনা তা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়ে গিয়েছে। এই বিষয়গুলো নিয়েই প্রথমে একটু ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে গত 24 ঘন্টায় আমরা দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি বলা হয়েছে, নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 834 জন, মারা গেছেন আরও 30 জন। আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এটি কি স্বস্তির খবর, নাকি পরীক্ষা হয়েছে গতকাল নমুনা সংগৃহীত হয়েছে 13,510টি এবং পরীক্ষা হয়েছে 13,695টি, অর্থাৎ আমরা এখনো 20,000-এর মতো দৈনিক পরীক্ষা করতে পারছি না, এটাই বা কতটুকু শঙ্কার খবর? জি, ধন্যবাদ। প্রথমেই বলে নিচ্ছি যে একদিনের পরিসংখ্যান দিয়ে আমরা বিচার করব না। আর এই আগামীকাল থেকে নতুন সপ্তাহ শুরু হবে। আজকে ছিল সপ্তাহের শেষ দিন, বন্ধ ইত্যাদির সময় একটু পরীক্ষা কম হয়। আর এখন এই সপ্তাহ ধরে বা এর আগের সপ্তাহ ধরে সংক্রমণের শনাক্তের হার জি, ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন, একটু সংযোগে সমস্যা হচ্ছে, আপনার কাছে যাব আবারও, হয়তো সংযোগটি ঠিক বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও আপনার কাছে যাব। একটু অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনার কাছে যেতে চাই। যে বিষয়টি নিয়ে ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেনের কাছে গিয়েছিলাম, যে আসলে আমাদের দেশের করোনা পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন? মোহাম্মদ ভাই, শুভরাত্রি। আমাদের দেশে করোনা পরিস্থিতি তো বিশ্ব থেকে আলাদা না। আমাদের এই বাংলাদেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়েছিল আমার যতদূর মনে পড়ে 18 মার্চ। সেখান থেকে এখন পর্যন্ত প্রায় 9 মাস 10 মাস হয়ে গেল। আমরা কিন্তু একটা জিনিস খুব কনফিডেন্টলি বলতে পারি যে করোনার সিচুয়েশন, কোভিড-19 কিন্তু
is our under control in comparison with the other developed and highly developed countries. ব্লুমবার্গ নামে একটা অ্যাসোসিয়েশন আছে, এটা কিন্তু ওয়ার্ল্ড রিনাউন্ড ইন ডাটা অ্যানালাইসিস অ্যান্ড সফটওয়্যার অ্যানালাইসিসে। ব্লুমবার্গ আপনি জানেন এটা হলো নিউ ইয়র্ক বেসড ইউএসএ। তারা একটা রিসেন্টলি একটা ডাটা পাবলিশ করেছে যে র্যাঙ্কিং অফ দ্য কান্ট্রিজ হোল ওয়ার্ল্ডে রেজিলিয়েন্ট কান্ট্রিজ ইন কোভিড-19, মানে যে সমস্ত দেশ খুব কারেজিয়াসলি কোভিড-19টা ফেস করেছে এবং আন্ডার কন্ট্রোলে রাখতে পেরেছে, সেরকম টপ 20 কারেজিয়াস কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং ব্লুমবার্গের এই লিস্টে বাংলাদেশ টপ 20-র মধ্যে আছে। এবং এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট ফর আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, এবং তার প্র্যাগম্যাটিক ডিসিশন এবং তার কিছু নিজস্ব কিছু ভিশন, নিজস্ব কিছু পারসেপশন থেকে আমরা সবাই বিভিন্ন এপিডেমিওলজিক্যাল ডাটাস এন্ড ওয়ার্ল্ড সিনারিও থেকে অনেক পরামর্শ, অ্যাডভাইস আমরা মিডিয়া দিয়েছি এবং সায়েন্টিফিক ডাটা আমরা বলেছি। কিন্তু আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তার নিজস্ব কিছু ভিশন থেকে যেভাবে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনটাকে কন্ট্রোলে রেখেছেন এবং ইকোনমিটাকে যেভাবে সচল রাখতে পেরেছেন, এখনো সচল রাখছেন। আপনি জানেন যে ইন্ডিয়াতে কোভিড-19-এ ইকোনমি কিন্তু 10% কন্ট্রাকশন হয়েছে, মানে সংকুচিত হয়েছে। শ্রীলঙ্কায় ইকোনমি কোভিড-19-এ 15% কন্ট্রাকশন হয়েছে। সেখানে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরাম, বাংলাদেশে আজ পর্যন্ত ইকোনমি 4+ মানে পজিটিভ গ্রোথ ডিসপাইট দিস সিভিয়ার কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন। অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, একটা বিষয় আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমি একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে যে যেটি দেখা যাচ্ছে যে বাংলাদেশে দুঃখিত করোনায় মৃত্যুহার ইতালি বা যুক্তরাষ্ট্রের চেয়ে কম, তবে বাংলাদেশে মৃত্যুহার এই অঞ্চলের দেশ অর্থাৎ ভিয়েতনাম, মালয়েশিয়া, পাকিস্তান বা শ্রীলঙ্কার চেয়ে বেশি। এই বিষয়টি কিভাবে দেখছেন? এবং এই যে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে করোনা সংক্রমণ পরিস্থিতির পূর্বাভাস বিষয়ক একটি বিশেষজ্ঞ দল, তারা যে বলছে যে আগামী জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। যদি তাই হয়, আমাদের প্রস্তুতি কতটুকু? আমরা কি প্রস্তুত? মাহমুদ ভাই, ওয়েস্টার্ন প্রেডিকশন অনেক সময় কিন্তু ঠিক হয় না। বাংলাদেশে যখন করোনা আক্রমণ শুরু হলো ফ্রম মার্চ থেকে এপ্রিল মেতে, ইম্পেরিয়াল কলেজ, আপনি জানেন যে ইউকের ইম্পেরিয়াল কলেজ কিন্তু ইজ এ ভেরি রিনাউন্ড একটা ইউনিভার্সিটি হসপিটাল এবং ফর সায়েন্টিফিক রিসার্চ। ইম্পেরিয়াল কলেজ থেকে প্রেডিক্ট করা হয়েছিল বাংলাদেশে কোভিড-19 ফার্স্ট ওয়েভে 2 লাখের মতো মৃত্যু হবে। আমরা কিন্তু সেটা ভুল প্রমাণিত করেছি। বাঙালি জাতি হিসেবে আমরা অত্যন্ত রেজিলিয়েন্ট। জি ডাক্তার আফতাব ইউসুফ রাজ, হয়তো সংযোগে একটু সমস্যা হচ্ছে। আমরা যাব আবারও আপনার কাছে, আপনি যে জায়গায় ছিলেন আমরা আবারও সেই জায়গায় ফিরবো। একটু ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন, যদি আমাকে ঠিক এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আপনি। ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে এখন এই মুহূর্তে? জি, শুনতে পাচ্ছি। দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝখানে বিদায় ছিল হঠাৎ করে। যে জায়গায় আপনি শুরু করেছিলেন সেই জায়গা থেকেই যদি একটু শুরু করতেন। হ্যাঁ, আমি বলছি যে এই গত 2 সপ্তাহ ধরে আমাদের সংক্রমণের হারটা একটু নিচুতে আছে, তবে এটা যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে। যারা প্রেডিকশন করেছেন, এপিডেমিওলজিস্টদের দায়িত্বই হচ্ছে পূর্বাভাস দেয়া। পূর্বাভাস যে 100% সঠিক হবে সেটা নাও হতে পারে, এবং পূর্বাভাস দেওয়ার সময় একটু মানে সতর্কতার জন্যই গুরুত্ব দেওয়া হয় বেশি। তবে এটা ঠিক যে আমাদের দেশের যে সক্ষমতাগুলো আছে, আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থার যে সক্ষমতাগুলো আছে, আমি এটা 1 নম্বর বলবো। এবং হ্যাঁ, তার দ্বিতীয় অবশ্যই কারণ আছে আমাদের সামাজিক সংহতি। এটি পশ্চিমা দেশগুলোর তুলনায় ভিন্ন। আমাদের এখানে সমাজে একে অপরের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। এবং আরো কথা হচ্ছে যে আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা সারা বছরই বিভিন্ন সংক্রমণ মোকাবেলায় তারা ব্যস্ত থাকে এবং তারা এই বিষয়ে অভিজ্ঞ, এবং কতগুলো কাজ তারা স্বয়ংক্রিয়ভাবেই করে থাকে। সেই অ্যাডভান্টেজ আমরা পাই। তবে
আমাদের এখানে 26শে মার্চ যখন সংক্রমণের প্রথম পর্যায়েই যাতায়াত নিয়ন্ত্রণ করা হলো, ঘরে থাকবার জন্য সেই কর্মসূচি দেওয়া হলো, যেটাকে লকডাউন নামে বলা হয়, যেটি লকডাউন কথাটা আমার সবার পছন্দ নয়, এটা অনেকটা ভীতি সঞ্চারক। সেটা কিন্তু আমাদের প্রথম ধাক্কা যে একটা স্পাইকে উঠতো নিউ ইয়র্ক শহরের মতো কিংবা ইটালি লোম্বার্ডি বা উহানের মতো, সেটি হয়নি। এবং আমরা প্যান্ডেমিকটাকে স্লো করতে পেরেছিলাম। স্লো করতে পারার কারণে রোগীদের চিকিৎসার বেশ কিছু কলাকৌশল যেটা আমরা জানতে পেরেছি, যারা প্রথম পর্যায়ে ধাক্কা সামলাতে পারেন ইটালি কিংবা নিউ ইয়র্কে, সেখান থেকে শিখেছি আমরা যে হাই ফ্লো অক্সিজেনটা বাঁচাবার জন্য খুব জরুরি ভেন্টিলেটরের চাইতে। রোগীকে যদি উপর করে শোয়ানো হয় তাহলে তার নিঃশ্বাসটা ভালো হয়। তারপর ডেক্সামেথাসোন ওষুধটা কিন্তু আমাদের চিকিৎসকরা আগে থেকে দিয়ে থাকেন। এগুলো আমাদের জন্য সুবিধাজনক, অসুবিধাজনকও বটে, যে বাস বিচার ছাড়া যদি বেশি ওষুধ দেয় তাহলে রোগীর ক্ষতিও হতে পারে, কিন্তু অ্যাডভান্টেজও হতে পারে। এইসব নানা বিষয়, এবং অবশ্যই আমাদের যে দায়িত্বে যারা আছেন তাদের বাস্তব জ্ঞানটাকে প্রশংসা করতেই হবে। অনেক সমালোচনা, অনেক সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু এতেই যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে কিন্তু আমরা বিরাট ফাঁদে পড়ব। আমরা এই মুহূর্তে আমাদের সংক্রমণের হার কম আছে, কিন্তু আগামীতে যদি সংক্রমণের হার বাড়বে না এটা মনে করার কোনো কারণ নেই। জি, দেখুন ডাক্তার মোহাম্মদ পশ্চিমা মুশতাক হোসেন, দেশগুলোতে আমি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই সুনির্দিষ্টভাবে। সেটি হচ্ছে যে আজকেই বিভিন্ন পত্রিকায় যেটি প্রকাশিত হয়েছে একটি খবর যে বাংলাদেশে করোনা সংক্রমণ পরিস্থিতির পূর্বাভাস বিষয়ক একটি বিশেষজ্ঞ দল তারা বলছে যে আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে করোনা সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এবং জুন নাগাদ করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 17,000 হতে পারে। আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, তারা এই যেখানে এটা বলেছেন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি বলেছি, দেখুন আপনাদের এই প্রেডিকশনকে আমি মেনে নিচ্ছি, কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ চূড়াটা জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে, আবার মার্চ এপ্রিলে গিয়ে হতে পারে। কারণ বাংলাদেশে শীতের সময় যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা শীত প্রধান দেশের মতো নয়। আমাদের এখানে গ্রীষ্মকালে বরঞ্চ কিছুটা মিল আছে। অর্থাৎ একটা বদ্ধ ঘরে অনেক মানুষ তারা ঠান্ডা হওয়ার জন্য গরমের দিনে এয়ার কন্ডিশন ব্যবহার করে, যেটা বাতাসটাকে ভিতরে সার্কুলেট করে, একজনের কাছ থেকে সংক্রমণ আরেকজনে যেতে পারে। আর শীত প্রধান দেশে বদ্ধ ঘরে ছোট জায়গায় তারা হিটিং করে একসঙ্গে থাকে, কর্মস্থলে, গণপরিবহনে। অর্থাৎ সেই শীতের সময় একটা বদ্ধ ঘরে একজনের কাছ থেকে আরেকজন সংক্রমিত হয়, এবং সামাজিক পালাপর্বণ আমাদের। আর আপনার ইউরোপে এবং শীত প্রধান দেশ। জি, আবারও হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন, আবারও সেই যাব। ভেরিয়েন্টের জি সঙ্গে জি, আবারও আসবো আপনার কাছে ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন। আমাদের সঙ্গে প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে স্টুডিওতে আছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ। জনাব তৌফিক মারুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। একটু আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে, বিশেষ করে একটু জানতে চাই আপনার কাছে যে এই যে করোনার দ্বিতীয় ঢেউ, কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন যে আমাদের দেশে ঠিক এই মুহূর্তে চলছে, আমরা কতটুকু প্রস্তুত এবং কি অবস্থায় আছে আসলে আমাদের প্রস্তুতি সার্বিকভাবে আমাদের বাংলাদেশে? প্রস্তুতি আসলে এটি একটি আপেক্ষিক বিষয়, আমি অন্তর্গত মনে করি। আর অন্যদিকে আমরা যদি আমাদের এই কোভিডকালীন সময়টিতে দেখি, অর্থাৎ যদিও 8 মাস থেকে বাংলাদেশে তো সংক্রমণ শুরু, কিন্তু প্রস্তুতি সেই অর্থে বলতে গেলে আরও আগে থেকেই শুরু হয়েছে। এখন বারবারই আমরা হোঁচট খাচ্ছি, বারবারই আমরা প্রশ্নের মুখে আমাদের সরকার পড়ছে যে প্রস্তুতিটা কি পর্যায়ে হওয়া উচিত ছিল, কিন্তু কি পর্যায়ে হয়েছে। এই জায়গাটিতে আবার সরকারের পক্ষ থেকেও বলা হয় যে আমরা অন্য অন্য দেশের চেয়ে, মানে উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর তুলনায় আমরা ভালো আছি। এটি বলে তারা একটু স্বস্তির জায়গায় থাকতে চান বা থাকতে আছেন বলে তারা মনে করে থাকেন। এখন আপাত দৃষ্টিতে আমাদের কাছেও তাই মনে হচ্ছে যে আমরা যদি ইউরোপের সাথে মিলাতে যাই, ইউকের সাথে মিলাতে যাই, কিংবা ইউএস অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে মিলাতে যাই, অবশ্যই আমরা বলবো আমরা সেই তুলনায় ভালো আছি। কিন্তু প্রস্তুতিটি এখন যেমন আমরা আগের চেয়ে, অর্থাৎ আমি যদি মে, জুন, জুলাই এই 3 মাসের দিকে তাকাই, সেই তুলনায় প্রস্তুতি ভালো আছে। এখন এই জায়গাটিতে আরেকটি বিষয় হলো যে আমরা প্রস্তুতির কথা যখন বলি, প্রথমেই আমাদের নজর চলে যায় হসপিটাল ম্যানেজমেন্টের দিকে। তো হসপিটাল ম্যানেজমেন্টের এখন যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে যে সাধারণ বেডে
বেড খালি আছে, রোগী আগের চেয়ে কিছুটা বেড়েছে, কিন্তু তারপরও সেটি এক ধরনের ম্যানেজমেন্ট করার চেষ্টা করছে। যদিও একটু কোথাও কোথাও থেকে আমরা শুনতে পাচ্ছি ইদানিং খুবই একদম সাম্প্রতিক সময়ে যে আগে যেমনটা ছিল রোগী প্রয়োজনে 1 মাস 1.5 মাসও থাকতেন, কিন্তু এখন সেটি একটু কমিয়ে আনা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, অর্থাৎ যাদেরকে একটু ভালো মনে করছেন তাদেরকে হাসপাতালে রাখছেন না, তাদেরকে সুস্থ বলে বাসায় পাঠিয়ে দিচ্ছেন, এমনটা একটু বেশি হচ্ছে। এটি বলা হচ্ছে যে হাসপাতালের বেড যাতে অকুপাই না থাকে এই জন্য। অন্যদিকে আরেকটি সংকট হলো যে আইসিইউ নিয়ে। তো আইসিইউ এখন আসলেই আইসিইউ সংকট বলতে গেলে প্রকট, বিশেষ করে ঢাকার বাইরে অনেক জায়গাগুলোতে আইসিইউ হয়তো বেড খালি আছে, কিন্তু সেখানে উপযুক্ত জনবল নেই বলে আইসিইউ কিন্তু ইউজ করা যাচ্ছে না। এখন ঢাকায় আমরা একেবারেই যদি নাম ধরে বলি, কুর্মিটোলা হাসপাতাল কিংবা কুয়েত মৈত্রী, মুগদা, এগুলোতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি আইসিইউ খালি পাওয়া যায় না। ঢাকা মেডিকেল, এইগুলোর প্রতি মানুষের এক ধরনের একটা চাহিদা থাকে, একটা পছন্দের জায়গা থাকে, আশা ভরসার জায়গা থাকে। তো যখন ঢাকা মেডিকেলে গিয়ে মানুষ আইসিইউ না পায়, কুর্মিটোলায় কিংবা কুয়েত মৈত্রীতে গিয়ে না পায়, সেটি কিন্তু একটা বড় ধরনের একটি প্রভাব ফেলে অন্যদেরকে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি প্রস্তুতি ঘাটতি তো আছে। যদিও গতকালকে আমি নিজেই একটা স্টোরি করেছি আমার পত্রিকায়, আমি যে কালের কণ্ঠে আছি সেখানটায়, সেই জায়গাটিতে আমাদের কিন্তু সিএমএসডির এখন যিনি ডাইরেক্টর আছেন, অলসো অ্যাডিশনাল সেক্রেটারি, তিনি বলেছেন তার এখানে এখনও প্রায় 200টির মতো আইসিইউ বেড খালি আছে, অত্যাধুনিক বেড খালি আছে। তার কাছে 180টির বেশি ভেন্টিলেটর পড়ে আছে, 4000 অক্সিজেন পড়ে আছে, 8000 অক্সিজেন সিলিন্ডার পড়ে আছে ইত্যাদি। আমরা যখন এই হিসাবটি দেখি তখন স্বাভাবিকভাবেই প্রশ্নটি বড় হয়ে ওঠে যে একদিকে যখন আমরা দেখি হাসপাতালে আইসিইউ বেডের জন্য মানুষ ঘুরছে, পাচ্ছে না কোথাও, কিন্তু স্টোরে পড়ে আছে, এটি একটি প্রশ্নদায়ক হয়। কিন্তু এই প্রশ্নের উত্তরটি আমরা আসলে পাইনি, আমি অন্ততপক্ষে খুঁজে পাইনি। যেমন সিএমএসডি ডাইরেক্টর সাহেব বলছেন যে আমার এখানে হাসপাতাল থেকে তো চাইতে হবে, না চাইলে আমি তো এখান থেকে হুট করে পাঠিয়ে দিতে পারি না, তাইলে তো এক ধরনের অব্যবস্থাপনা হবে। অন্যদিকে হাসপাতাল বলছে যে আমরা পাচ্ছি না, স্বাস্থ্য অধিদপ্তর তারা বলছে যে আমরা যে কেন দিতে পারছি না নিজেরাই বুঝতে পারছি না। অর্থাৎ এই জায়গাটিতে একটু আমরা একটু সংশয়ে থাকি যে আসলে সমস্যাটি কোথায়, সুরাহাটা কি। এই সুরাহাটি যদি না করা যেতে পারে, আমাদের মাঝে মানে প্রস্তুতি ঘাটতি, এই প্রশ্নটি কিন্তু থেকেই যাবে বরাবর। একদম তৌফিক মারুফ, অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। একটু আমরা ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে আসতে চাই। আপনি হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান, আপনার কাছে যদি একটু জানতে চাই যে ঠিক এই মুহূর্তে আপনার হাসপাতালে কোভিড-19-এর যে রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ বেড কয়টি খালি রয়েছে? প্রথমত একটি বিষয় আপনাকে বলি, ঢাকাতে আজকে এবং গতকাল আমার জানা মতে 1-2টো জায়গা ব্যতীত অন্য কোথাও আইসিইউ বেড খালি ছিল না। এবং গতকাল আজকে রোগীদের একটি অংশ হন্যে হয়ে আইসিইউ বেড খুঁজে বেরিয়েছে, এবং তারই অংশ হিসেবে আমি বলছি আমাদের একই অবস্থা। আমাদের কোভিড রিলেটেড যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস, আমরা বলি রেড জোন অথবা আইসিইউ কোভিড জোন এবং আইসিইউ, কোথাও কিন্তু বেড ফাঁকা ছিল না। এটি একটি বিষয়। আচ্ছা, একই সাথে আরেকটা আরেকটা বিষয়, এই যে জনাব তৌফিক মারুফ যে বিষয়গুলো বললেন যে সিএমএসডির পরিচালকের সঙ্গে তার কথা হয়েছে, তিনি বলছেন এক কথা, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আরেক কথা, আসলে বিষয়টা কোথায়? মানে জনাব তৌফিক মারুফও বললেন যে আসলে এখানে মূল সমস্যাটা কোথায়? যদি যথেষ্ট পরিমাণে সিলিন্ডারই থাকে, অক্সিজেন মাস্ক থাকে এবং আরও যে অন্যান্য আইসিইউ সরঞ্জামাদি যদি থাকেই, তাহলে সেগুলো কোথায় গেল? ডাক্তার লেলিন চৌধুরী, হাসপাতালগুলো তাহলে সেগুলো পাচ্ছে না কেন? গত 9.5 মাস অথবা গত 1 বছর, অর্থাৎ উহানে কোভিড করোনা ডিক্লেয়ার হওয়ার পরে যদি আমরা আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের প্রস্তুতির দিকটা দেখি, প্রস্তুতির তো দুটো দিক, একটা প্রতিরোধী কার্যক্রম, একটি চিকিৎসার কার্যক্রম, দুটো দিকেই আমরা দেখব ব্যবস্থাপনার অদক্ষতা। অর্থাৎ আমাদের যা যা আছে সবগুলোকে সঠিকভাবে গুছিয়ে নিয়ে সর্বোচ্চ সামর্থ্যের যে ব্যবহার, সেই জায়গাটা আমরা কখনোই নিশ্চিত করতে পারিনি। দেখুন, খবরে বেরিয়েছে টাঙ্গাইলের হাসপাতালে আইসিইউ বেড নাই,
কুষ্টিয়াতে একটি হাসপাতালে, সরকারি হাসপাতালের কথা বলছি, আইসিইউর জন্য এয়ার মার্ক করা জায়গা রয়েছে, বেড অথবা সরঞ্জাম পৌঁছানো যাচ্ছে না। তার অথচ সিএমএইচডি তে গুদামে, কেন্দ্রীয় গুদামে ভেন্টিলেটর এবং বেড রয়েছে। তার মানেটা কি? এগুলো তো মানুষের প্রয়োজনের জন্য আনা হয়েছে, মানুষের জীবন বাঁচানোর জন্য, কিন্তু শুধুমাত্র ব্যবস্থাপনার অদক্ষতার জন্য এই কাজটি করা আচ্ছা, যায়নি। ডাক্তার লেলিন প্রতিরোধের চৌধুরী, ক্ষেত্রে ব্যবস্থাপনার অদক্ষতা বলতে ঠিক আসলে কোন বিষয়টি বোঝাতে চাচ্ছেন? কোথায় সমস্যাটা? এটি সমস্যাটা হচ্ছে প্রয়োজনের নিরিখে কি কি লজিস্টিক সাপোর্ট দিতে হবে এবং সেখানে সেটি পৌঁছানোর ব্যবস্থা করা। যেমন ধরুন, টাঙ্গাইলের একটি হাসপাতালে আইসিইউ বেড দরকার, আমাদের গুদামে, কেন্দ্রীয় ঔষধাগারে বেড রয়েছে, এই বেডটি সেখানে পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর উদ্যোগ নেবে। তার মানে এই তিনের মধ্যে সংযোগটা হচ্ছে না, ব্যবস্থাপনার যে সংহতি সেটি তৈরি হচ্ছে না, যে কারণে আমাদের বেড আসছে, আমাদের হাসপাতালে আইসিইউ করার জায়গা রয়েছে, ভেন্টিলেটর রয়েছে, শুধুমাত্র ভেন্টিলেটরটাকে, বেডটাকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনার যে কাজটি সেটি করা হচ্ছে না। এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, এই যে গত 9-10 মাসে আমরা আমাদের আইসিইউ গুলোতে কাজ করার জন্য যে মেডিকেল অফিসার, তাদের একটি অংশকে ট্রেনিং দিয়ে দক্ষতর করতে পারতাম, সে জায়গায় কাজটি হচ্ছে না। তার মানেটা কি? আমাদের এই দেশের মানুষের পরিশ্রমের টাকায় কেনা ভেন্টিলেটর রয়েছে, বেড রয়েছে, আমাদের চিকিৎসক রয়েছে, কিন্তু এদেরকে উপযোগী করে, ব্যবহার উপযোগী করার জন্য যে ব্যবস্থাপনাটা, সেই জায়গাটার কথাই আমরা বলি যে ব্যবস্থাপনার অদক্ষতা। জি, জি, আবারও আসবো আপনার কাছে। ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং এতক্ষণ শুনেছেন এই যে আইসিইউর এই যে সমস্যা, ব্যবস্থাপনার অদক্ষতার যে কথাগুলো বলছিলেন ডাক্তার লেলিন চৌধুরী এবং এর আগে জনাব তৌফিক মারুফ। এবং আমি এর সঙ্গে একটু যুক্ত করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এ বছরের জুন মাসেই জেলা সিভিল সার্জন কার্যালয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছিলেন এবং পত্রপত্রিকার খবর সেসব কাজ খুব একটা এগোয়নি। কিভাবে দেখছেন বিষয়গুলোকে? জি, আমি অবশ্য হাসপাতালের সরাসরি অভিজ্ঞতা আমার এই সময় লেনিন বা রাজের মতো নেই, তবে আমার যেটা ধারণা, আইসিইউ মেশিনগুলো একেবারে নতুন জায়গায় স্থাপন করলে কিন্তু চালু রাখা খুব মুশকিল হবে। আর কারণ আইসিইউ চালাবার জন্য যে জনবল দরকার তা কিন্তু 2-1 মাসে তৈরি করা যায় না। যারা দক্ষতার সাথে আইসিইউ পরিচালনা করছেন, বিশেষ করে ঢাকার বাইরে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আইসিইউর বেডটা বাড়ানোর দরকার। যদি নতুন জায়গায় আমরা আইসিইউ স্থাপন করি, যে দক্ষ জনবল এখন যেগুলো আইসিইউ চালাচ্ছে সেখান থেকে কেটে নেওয়া হয়, সেগুলোও চলবে না। আর ওই দক্ষ জনবল যে কয়েকজন পাঠানো হবে নতুন জায়গায়, তারাও সেটা চালাতে পারবে না। যেগুলো ভালোভাবে চলছে সেখানে বেড বাড়িয়ে দক্ষ যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে যদি নতুন ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ানদের কাজে লাগানো হয়, তাহলে কিন্তু সম্ভব যে নতুন নতুন আইসিইউ গুলো দিয়ে মানুষের রোগীদেরকে কাজে লাগানো। তার চেয়ে বড় কথা, আইসিইউতে চেয়ে বড় কথা, যে সমস্ত জেলা হাসপাতালে এখনো পর্যন্ত হাই ফ্লো অক্সিজেন লাগানো যায়নি, অর্থাৎ একটা পাইপলাইনের মাধ্যমে কন্টিনিউয়াস ফ্লো অফ অক্সিজেন, সেটা অক্সিজেন ট্যাঙ্ক, সেগুলো কিন্তু লাগানো দরকার। আইসিইউর চাইতে এই হাই ফ্লো অক্সিজেনটা কিন্তু রোগীদের জীবন বাঁচানোর জন্য খুবই দরকার, যেটা বাংলাদেশ সফলভাবে করার কারণে রোগীর মৃত্যুর হার কিন্তু অনেক কম। এবং বাংলাদেশের মতো, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে একই অভিজ্ঞতা, যে প্রথম দিকে নিউ ইয়র্কে বা ইটালিতে এটা জানা ছিল না, তারা সবাই ভেন্টিলেটরের জন্য উদ্গ্রীব ছিল, কিন্তু হাই ফ্লো অক্সিজেনটা আমাদের অনেক রোগী বাঁচিয়েছে। আইসিইউতে যাওয়ার আগেই সেটা করা হয়েছে। এগুলো কিন্তু অনেক জেলাতে এখনো হয়নি, সেখানে সিদ্ধান্ত আছে কন্ট্রাক্টর বা সাপ্লায়ার বা ইত্যাদি এইসব কি ঝামেলা আছে, সেগুলো সারানো দরকার। তাহলে আমরা হাসপাতালের ব্যবস্থাপনাটাকে উন্নত করতে পারবো। এই হচ্ছে আমার ধারণা। এখন বাকিটা রাজ বা আমি একটু অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ মোশতাকের সাথে জি 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 একটি লাইন যোগ করতে চাই। মোশতাক ভাই যথার্থই বলেছেন, যদি করোনা রোগীর হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে মানে পরিমাণ মতো অক্সিজেন দেয়া যায়, তাহলে আইসিইউতে নেয়ার প্রয়োজন 80 থেকে 85 ভাগ কমে যায়। মূলত করোনা ম্যানেজমেন্টে আইসিইউর কথাটা প্রথমে, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে উচ্চারিত হওয়া উচিত না, এটি শেষ ধাপ। কারণ করোনার ম্যানেজমেন্টের সাথে অক্সিজেন সাপ্লাই খুব দরকার। সেটি যখন প্রতি মিনিটে 50 লিটার, 60 লিটার, 70 লিটার, 80 লিটার আমরা
হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে দিতে পারি, তখন কিন্তু তাকে একেবারেই আইসিইউতে নেওয়ার দরকার নেই। এই বিষয়টা কিন্তু আমাদের অনেকেরই মনে থাকে না বলে আমরা প্রথমে আইসিইউ আইসিইউ এই কথাটা বলি। আমি ডক্টর মোশতাকের সাথে আমি শতভাগ একমত যে আমাদের সবগুলো জেলা হাসপাতালে হাই অক্সিজেন কনসেন্ট্রেটর এবং হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং অক্সিজেন সাপ্লাই, এই তিনটির যদি ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু করোনার কারণে যে মৃত্যু তার একটি বড় অংশকে ঠেকিয়ে দেওয়া যায়। জি, এটাই অধ্যাপক আসলে পরিকল্পনার অংশ। একদমই অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, এই যে যে আমরা আইসিইউ এবং হাই ফ্লো অক্সিজেন এবং এই যে ব্যবস্থাপনার অদক্ষতার কথা বলছি, আসলে ঠিক এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু উঠে এসেছে যে উপজেলা জেলায় অক্সিজেন সাপোর্টের পরিমাণ বাড়াতে হবে, যেই জায়গায় আইসিইউ রয়েছে ডাক্তার মুশতাক বলছিলেন যে সেখানে আরও বেড বাড়াতে হবে, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আরও যে সমন্বয়ের যে বিষয়গুলো, ঠিক এই মুহূর্তে আসলে আপনার মতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সরকারের? আচ্ছা মাহমুদ ভাই, আমি একটু একটা ওয়ার্ডের সাথে একটু দ্বিমত পোষণ করছি, যে আমাদের অদক্ষতা, এটা আমি একটু দ্বিমত পোষণ করছি। কারণ ব্যবস্থাপনার অদক্ষতার কথা কোভিড-19 বলা হচ্ছিল। হ্যাঁ, ব্যবস্থাপনার অদক্ষতা তো আমি বলছি, এক্সপ্লেনেশনে আসছি, যে কোভিড-19 কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়েছে যে সো-কল্ড ওয়েস্টার্ন কান্ট্রিজ এন্ড ইউরোপিয়ান কান্ট্রিজ, তারা ফার্স্ট ওয়েভ মোকাবেলায় যেরকম মেজারেবলি ফেল করেছে। আপনি জানেন যে জো বাইডেন ট্রাম্পকে বলেছিল যে ইউএসএ তে যখন ফার্স্ট ওয়েভ হচ্ছিল এবং দেয়ার ডেথ রেট অ্যাপ্রোচিং 14%, তখন জো বাইডেন ট্রাম্পকে বলেছিল যে তুমি এখন আইসিইউ বেড, আইসিইউ ভেন্টিলেটরের দিকে তুমি নজর না দিয়ে ট্রাম্প ইজ নাও মেকিং কফিনস, এবং নিউ ইয়র্কে লাশগুলা ডাম্প করা হয়েছিল কফিনের অভাবে, এবং এটা যে কত বড় একটা প্যাথেটিক সিনারিও ইউএসএ পিপলরা দে ক্যান নাও রিমেম্বার। সেই জন্যই কিন্তু এবার ইলেকশনে ট্রাম্প পরাজিত হয়েছে, কিন্তু এই যে মিজারেবল ফেলিয়ার ট্রাম্পের এই কোভিড-19 ম্যানেজমেন্টে। ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউকে তে আমার অনেক বন্ধু বান্ধব আছেন, ওইখানে হসপিটাল ডক্টরসরা দে প্রোটেস্ট ফর দ্য ল্যাক অফ মাস্ক, ফেস মাস্ক, ফর ল্যাক অফ পিপি। ওই জো বাইডেনের কাছে এক নার্স মিনতি করেছিল যে আমি আইসিইউতে কাজ করি মিসিসিপি একটা হসপিটালে, আমাকে একটা মাস্ক, যেটা ডিসপোজেবল মাস্ক N95 এর কোয়ালিটি সমমানের, সেটা আমাকে বারবার রিইউজ করতে হচ্ছে ওয়াশ করে। তো এই ধরনের সিনারিও ওয়েস্টার্ন কান্ট্রিজ, দ্য সো কল, যারা নিজেদের খুব বলে বেড়ায় যে উই আর দ্য বেস্ট ইন মেডিকেল ফ্যাসিলিটিস, সেই দিক দিয়ে আমাদের দেশ অনেক ভালো পারফর্ম করেছে ডিসপাইট আওয়ার লিমিটেড ক্যাপাসিটি এন্ড লিমিটেড ফ্যাসিলিটিস। আমি আবারও ধন্যবাদ দিই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, তার বিচক্ষণ প্র্যাগম্যাটিক লিডারশিপ, এবং আমাদের স্বাস্থ্য খাতে যারা জড়িত ডক্টর, নার্স, যারা লোয়ার লেভেলের ফার্মাসিস্ট আছেন। আমরা আছি স্পানি নিউজ আওয়ার এক্সট্রায়, একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরছি অন্যান্য বিষয় নিয়ে, সঙ্গে থাকবেন। করোনা, আইসিইউ সংকট এবং ভ্যাকসিন আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার বিষয়। আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম। একটু আবারও যেতে চাই তৌফিক, মারুফ, আপনার কাছে। বিশেষ করে আমরা তো আলোচনা করছিলাম যে আইসিইউ সংকটের এই বিষয়গুলো নিয়ে। আপনার মতে আসলে এই যে আইসিইউ সংকটের যে বিষয়গুলো মোটামুটি সবাই কিন্তু আসলে বললেন, এবং পত্রপত্রিকা গণমাধ্যমেরও খবর যে আমাদের দেশে ঠিক এই মুহূর্তে আইসিইউর সংকট রয়েছে। কি করা উচিত আপনার মতে ঠিক এই মুহূর্তে এই সংকটকে মোকাবেলা করার জন্য? হ্যাঁ, আগেও এটি একটু আলোচনা এসেছিল, সেটি আমি ডক্টর রাজ যে কথাটি বলছেন, আমরা এই কথাটি কিন্তু আমরাও সবাই বলি যে হ্যাঁ, উন্নত দেশগুলো তারা মোকাবেলা করতে পারেনি, তারা বিপর্যস্ত হয়ে পড়েছিল সারা বিশ্বেই, কারণ করোনা একদম নতুন করেই শিক্ষা দিয়েছে। সেটি ঠিক আছে, আমরা এটি অবশ্যই সেটি অ্যাড্রেস করছি। বাংলাদেশ সরকার, বাংলাদেশে যে সরকারের জায়গা থেকে এমনকি বেসরকারি পর্যায়েও অনেকেই সরকারের সঙ্গে একত্রিতভাবে কাজ করছে। আমরা যারা গণমাধ্যমে কাজ করছি, গণমাধ্যম কর্মীরাও কিন্তু একেবারেই দিনরাত সরকারের সঙ্গে, কিংবা করোনা মোকাবেলায় যদি বলি সেই যুদ্ধে আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি। এখন কথাটা হচ্ছে
যেই মানুষটি একটি হাসপাতালে গিয়ে আইসিইউ না পেয়ে ফিরে যায়, কিংবা যার স্বজন আইসিইউ না পাওয়ার ফলে ৩-৪ হাসপাতাল ঘুরতে ঘুরতে মারা যায়, তার জন্য প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। এটি আমাদেরকে মানতে হবে। এখন সেই একজন রোগী বা একজন ভুক্তভোগী, তাকে আমরা কি জবাবটা দিব? আমরা কি তাকে বলতে পারছি? তাকে কি আমরা জায়গা দিতে পারছি? আমি যদি এখন বলি, যে কোনো সময় একদম একটা চ্যালেঞ্জ দিয়ে বলা যায় যে প্রাইভেট হাসপাতালগুলোতে যারা আইসিইউ নিয়ে আছেন, তাদের মধ্যে অনেকেই সরকারি হাসপাতালে গিয়ে আইসিইউ না পেয়ে ফিরে বাধ্য হয়ে প্রাইভেট হাসপাতালে গেছেন। তারা দিনে 50,000 60,000 টাকা করে গুনছেন। অনেকের সেই সক্ষমতা নেই, এমনটাও কিন্তু আমরা দেখছি, জানি। আবার এমনও আছে উদাহরণ, একেবারেই আমাদের সবসময় আমাদের এটা জানা আছে যে প্রতিদিন প্রাইভেট হাসপাতালে দেখা যায় 8 দিন 10 দিন 15 দিন থাকার পরে তারা এমন নিঃস্ব অবস্থায় হয়ে যান, তারা রীতিমতো বিভিন্ন জায়গায় তদবির করতে বাধ্য হন যেন তেনভাবেও একটি সরকারি হাসপাতালে আইসিইউ তারা পান, কিন্তু তারা পান না। এটি কিন্তু বাস্তবতা। তো এখন এই বাস্তবতাটা কেন? এটি কি আন্তরিকতার ঘাটতি? মোটেই না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা যদি বলি, স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলি, সেটি না। সমস্যাটি হচ্ছে, যেমন বলা হয় যে কেন আমরা আইসিইউ হাসপাতালগুলোতে আইসিইউ কেন চালাতে পারছি না, যেটি মোস্তাক ভাই একটু অ্যাড্রেস করার চেষ্টা করছিলেন। হ্যাঁ, আইসিইউ আমাদের দরকার নেই। আইসিইউ একদম ফোর্থ বা লাস্ট স্টেজে গিয়ে আইসিইউর দরকার হয়। কিন্তু আইসিইউ কি আমি অসুস্থ হলাম, আমার পরিবারের লোকজন কি করে বুঝবে যে আমার আইসিইউ দরকার কি দরকার না? এই আইসিইউর কথা পরামর্শ দেন কারা? চিকিৎসকরাই তো দেন। নিশ্চিতভাবে আইসিইউতে কোনো স্বজন নিজ ইচ্ছায় একটা ওষুধ খেতে পারেন ফার্মেসি থেকে কিনে, প্রেসক্রিপশন ছাড়া। কিন্তু চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া, পরামর্শ ছাড়া একজন রোগীও আইসিইউতে যান না। এটি কিন্তু বাস্তবতা, এটিও মানতে হবে। যদি গলত থেকে থাকে, তাহলে চিকিৎসকদের মধ্যেও আছে যারা আইসিইউর পরামর্শ দেন। তবে কি চিকিৎসকরা কি রোগীদেরকে হয়রানি করার জন্য দেন অপ্রয়োজনে? নাকি তারা জানেন না যে হাই ফ্লো ন্যাজল ক্যানুলা দিয়ে তাদেরকে সারানো যায়? আমি মনে করি যারা আইসিইউতে যায় এখন, হাই ফ্লো ন্যাজল ক্যানুলাও কিন্তু আছে। ওই যে আমি একটু আগেই যেই সিএমএইচডি ডাইরেক্টর সাহেবের রেফারেন্স দিলাম, ওনার স্টোরে প্রচুর আইসিইউ হাই ফ্লো ন্যাজল ক্যানুলাও আছে, একদম অত্যাধুনিক মানের যেগুলো। আর পাশাপাশি এখন যে ইয়েগুলো আছে, ভেন্টিলেটরগুলো আছে, সেগুলো ম্যাক্সিমামগুলো হচ্ছে ইউকে থেকে আনা, এবং সেটি কোনো ডাক্তারেরও লাগবে না। একেবারেই একেবারেই এমন সিস্টেমের অটোমেটিক করা যে এটি আপনাকে আমাকে, আমি তো আর ডাক্তার না, আমি তাদের কাছ থেকে জেনে বুঝে তারপরে বলছি। একটা বিষয় জনাব তৌফিক মারুফ, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে সিএমএসডিতে সেগুলো রয়েছে একদিকে এই পরিস্থিতি, অন্যদিকে মানুষ অনেকে আইসিইউ না পেয়ে তারা বিভিন্ন হাসপাতালে ঘুরছে, এবং আমরা মাঝে মাঝে পত্রিকা এটাও দেখছি যে না পেয়ে শেষে মৃত্যুবরণও করেছে। তাহলে এই বিষয়টিকে তাহলে কিভাবে এটা সমাধানের পথ কোন দিকে যাবে? তাহলে সমাধানের পথ হলো আসলে এই যে এখন সবাই সমস্যা কি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলি, স্বাস্থ্য অধিদপ্তর বলি, তারা যেহেতু পেছনের অভিজ্ঞতায় তারা একটু ভীত সন্ত্রস্ত যে সামনে এমন কোনো সিচুয়েশন না হোক যে আবার আগের জায়গায় তাদেরকে যেতে হয়, সমালোচনা শুনতে হয়, বকাঝকা শুনতে হয়। সেই জন্য তারা এখন শুধুমাত্র ভ্যাকসিনে নজর দিয়ে আছে। এটি হচ্ছে আরেকটি বিষয়। যেমন এই যে হাই ফ্লো ন্যাজল ক্যানুলাগুলো স্টোরে আছে, সেগুলো যদি অন্ততপক্ষে ডিস্ট্রিবিউশন করা হয়। কোনো হাসপাতালে আসলে স্পেস নাই। কোনো হাসপাতালে আমি খোঁজ নিয়েছি যে আপনারা কেন, সিএমএসডি বলছে যে আপনারা চাচ্ছেন না, তারা বলছে যে আমাদের জায়গা খালি আছে। কোনো হাসপাতালের 100 বেড আইসিইউ, এখনও আইসিইউ বেড বসানো যায়, সেই ব্যবস্থাপনাও আছে। কিন্তু আসলে ওই যে বললাম, আমার একটি কথা একটু আগে কিন্তু বলেছি, স্বাস্থ্য অধিদপ্তরের ভেতরে তারা আসলে সিদ্ধান্তহীনতায় আছেন। তারা তাদের ক্ষমতা প্রয়োগের জায়গায় তাদের একটা ঘাটতি আছে, ভীতি আছে। এই ভীতিটা কি? এই ভীতিটা হচ্ছে তারা কোথাও না কোথাও, হয়তো মন্ত্রণালয়ের জায়গায় কিংবা অন্য কোথাও থেকে, তারা আসলে সঠিকভাবে নির্দেশনাগুলো পাচ্ছেন না, কিংবা নিজেরা দায়িত্ব নিয়ে যে কিছু করবেন, সিএমএসটি থেকে যে আইসিইউগুলো বের করে হাসপাতালে পাঠাবেন, এই জায়গায় তারা ভীত সন্ত্রস্ত, তারা দ্বিধাগ্রস্ত। এইটি তাদের কাটাতে হবে, তা না হলে কিন্তু এই সমস্যাটি যাবে না। তারা যে অন্য অর্জনগুলো করেছে,
এইটি কিন্তু অবশ্যই চিকিৎসার জায়গায় বলি, চিকিৎসা ব্যবস্থাপনার জায়গায় বলি, তারা আগের চেয়ে অনেকটা উতরে গেছে, অনেক ভালো জি, অবস্থানে এখন আর আছে। আরেকটা ছোট বিষয় একটু জানতে চাই জনাব তৌফিক মারুফ, এই যে যে বললেন যে বেসরকারি হাসপাতালগুলো আইসিইউ সহ অন্যান্য ফি দেখা যাচ্ছে যে তারা ইচ্ছে মতো ফি গুলো নিচ্ছে, এ বিষয়ে কি আসলে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা আসতে পারে যে ঠিক কোভিড-19 এই পরিস্থিতিতে আইসিইউ ফি কত হবে বা এই ফি নির্ধারণ কি সরকার করে দিতে পারে? কিছুটা তো আপনার যেমন ওষুধের ক্ষেত্রে কিছুটা করে দিয়েছে, রেমডেসিভির জায়গায় জি, করে দিয়েছে বর্ণগুলো, কিন্তু আইসিইউর ক্ষেত্রে এটি করে না। এখন এই জায়গাটিতে সমস্যা কি, আমরা গভর্নমেন্ট কিন্তু প্রাইভেট সেক্টরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করছে সবসময়, এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টরের চেয়ে হেলথ ফেসিলিটিজ অনেক বেশি, সেখানে সুবিধা মানুষ অনেক বেশি পাচ্ছে, কিন্তু দুঃখজনকভাবে হলো সত্যি হয়রানি বেশি হচ্ছে মানুষের। আর্থিক যদি বলি আর্থিক এক ধরনের ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। এখন এই সুযোগগুলো আসলে এই যে যারা প্রাইভেট হসপিটালের মালিকানা যারা আছেন তারা নিচ্ছেন। আপনার মনে আছে, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, যখন এই লাইসেন্স কোন হাসপাতালের আছে না নাই এটি নিয়ে যখন অভিযান চালানো হলো, তখন কিন্তু আমরা ওই সময় এমনও দেখেছি, আমাদের কাছে, আমার নিজের কাছে এখনও অনেক অভিযোগ জমা আছে, যেগুলোর মধ্যে এমনকি র্যাব গিয়ে হাতে নাতে 4-5টা হাসপাতালে অভিযান করে ধরেছে যে কত অতিরিক্ত বিল করেছে, অক্সিজেনের জন্য কতটুকু বিল হওয়া দরকার কত করেছে, আইসিইউর জন্য কত বেশি নিয়েছে। এমনও ঘটনা আছে আইসিইউর ডেড মানে মারা গেছে, তারপরে 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 দিন পর্যন্ত তারা বেশি রেখেছে। এখন সমস্যাটা হচ্ছে মনিটরিংয়ের। আমরা মানে স্বাস্থ্য অধিদপ্তর তারা মনিটরিংটি প্রপারলি করতে পারছে না। ওই যে বললাম, কোথায় যেন তাদের একটা জুজুর ভয় আছে, এই ভয়টি কাটাতে হবে। তারা প্রাইভেট সেক্টরে যারা দায়িত্ব পালন করছে, যারা হাসপাতালের মালিকানা আছেন, তাদেরকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, অবশ্যই সাধুবাদ জানাতে চাই, কিন্তু তাদের মধ্যে যেই অংশটুকুই এরকম মানুষকে জিম্মি করে ব্যবসা করে সেবার পরিবর্তে, তাদের বিরুদ্ধে আমি মনে করি সরকারের আরও অনেক শক্ত অবস্থান নেওয়া উচিত, এবং তাদেরকে সহায়তার জন্য প্রাইভেট সেক্টরে যারা ভালো মন মানসিকতা পোষণ করেন, যারা নীতি নৈতিকতা নিয়ে স্বাস্থ্যসেবায় জড়িত আছেন, যে হসপিটালগুলো কিংবা যে মানুষগুলো, তাদের উচিত সরকারকে সহায়তার জন্য এগিয়ে আসা। জি, আবারও আসবো আপনার কাছে জনাব তৌফিক মারুফ। একটু ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন আবারও আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে যে জনাব তৌফিক মারুফ যেমনটি বলছিলেন যে স্বাস্থ্য অধিদপ্তরের কোথায় যেন একটি জুজুর ভয়, কোথায় যেন একটি সমস্যা রয়েছে, আপনিও কি তাই মনে করেন? মাঝে মাঝে গতিটা হোঁচট খায়, কথাটা ঠিকই। এটার জন্য স্বাস্থ্য অধিদপ্তর সভা করেন না তা না, যারা এই সমস্ত কাজে জড়িত, আইসিইউর জন্য যারা আইসিইউ ইনচার্জ আছেন, হাসপাতালে কর্তৃপক্ষ আছেন, এবং যারা ক্লিনিশিয়ান, যারা রোগীদের সেবা দেন, এবং তৃতীয় পক্ষ সাংবাদিক কিংবা রোগীদের পক্ষ থেকে, এভাবে যদি কতগুলো সভা করা হয় এবং সমস্যাগুলো চিহ্নিত করা হয়, তাহলে মনে হয় সমাধান হয়ে যায়। যেমন অতীতে কতগুলো মারাত্মক মারাত্মক দুর্নীতি এবং অবস্থা হয়েছে, তখন সে জরুরিভাবে কতগুলো কাজ করবার জন্য নির্দেশ ছিল যে প্রচলিত যে আমলাতান্ত্রিক ধাপ, সেই ধাপগুলো না করলেও চলবে, সরাসরি নির্দেশিত হয়ে অনেক কাজ করা, সেই সেই নির্দেশ দেওয়া ছিল। এবং কিন্তু সেটা সেই সুযোগে কিন্তু যারা এই সুযোগ সন্ধানী, তারা কিন্তু এটা এই ফাঁক দিয়ে তারা তাদের সেই দুর্নীতিগুলো করেছে, এবং যেটা কলঙ্ক কালিমা চিকিৎসকদের গায়ে পড়েছে। এই কারণে অতিরিক্ত সতর্কতা করতে গিয়ে এখন কিন্তু কাজগুলো খুবই ধীর গতি হয়ে যাচ্ছে, এবং যেই রকম ত্যাগ স্বীকার করেছে বা কষ্ট করেছে যারা চিকিৎসক সহ নার্স এবং কর্মচারীরা, তারাও কিন্তু প্রচন্ড অনাবশ্যক সমালোচনার মধ্যে পড়ে, যেখানে টার্গেটের সমালোচনা অনেক ক্ষেত্রে হয়নি, ঢালাও সমালোচনা হয়েছে। এইসব কারণে একটা কিছু কিছু সমস্যা হতে পারে। তবে যেহেতু মানবিকতার প্রশ্ন, আমাদেরও আত্মীয় স্বজন আক্রান্ত হচ্ছে, আমাদেরও নিকটজন মারা যাচ্ছেন অতি সম্প্রতি আমরা দেখছি। কাজেই এই জিনিসটা জড়তাটা ভাঙবার জন্য আমার মনে হয় যারা দায়িত্বে আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা বাইরে আছেন সিস্টেমের, তারা সহ এগুলো আমার উদ্যোগ নেওয়া দরকার। এবং আমার মনে হয় এগুলো বসে এবং স্বচ্ছতার সঙ্গে কোথায় কোথায় সমস্যা, কিভাবে একজন প্রতিষ্ঠানের প্রধানকে দায়িত্ব নিতে হবে, যে আমি দায়িত্ব নিলাম, যে যা হবে আমার, তুমি এখনই এই কাজটা করো, তোমার সিগনেচার করা বা পদ্ধতিগুলো সেগুলো আমি দেখবো, যেটা প্রথম থেকে হয়েছিল মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত। সেই ত্যাগের জায়গাটা ফিরে আনা দরকার, এবং সেটা স্বচ্ছ হওয়া দরকার। স্বচ্ছ হলে কিন্তু যারা সুযোগ নিয়েছে তারা সুযোগ দিতে পারবে না। ওই সময় স্বচ্ছতা একটু ছিল, কম্প্রোমাইজ ছিল।
সেটি আমাদের নিশ্চিত করতে জি, হবে। এবং ডাক্তার আমি মোহাম্মদ তো মনে মুশতাক করি হোসেন, আমাদের আরেকটা বিষয় অভিজ্ঞতা। একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে বারবার আমরা বলছি যে করোনা টেস্ট আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে। আপনিও অনেকবার বলেছেন, শুরু থেকেই বলে আসছেন, অ্যান্টিজেন টেস্টও চলছে, কিন্তু গত 24 ঘন্টায় 13,000-এর মতো বেড়েছে, 13,000-এর মতো পরীক্ষা হয়েছে, করোনার পরীক্ষা। 20,000-এর কথা বারবার আপনিও বলছিলেন, এর আগেও বলেছেন। কেন আসলে আমরা আরো টেস্ট বাড়াতে পারছি না? এখন কিন্তু সুযোগ আছে, কিন্তু মানুষ টেস্ট করাতে আসছে না নানা কারণে। এই বিষয়ে হয়তো সুনির্দিষ্ট গবেষণা যারা করছেন তারা হয়তো ফলাফল বলবেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিশেষ করে যারা প্রান্তিক মানুষ এবং যারা নিম্ন আয়ের মানুষ, তারা তাদের মধ্যে জ্বরের লক্ষণ দেখা দিলেও তারা কিন্তু এখন আগের মতো আর টেস্ট করতে আসছেন না। এই কারণে যদি পজিটিভ হয় তাকে আইসোলেশনে থাকতে হবে 14 দিন, তাহলে তার কাজটা ক্ষতিগ্রস্ত হবে। তার জন্য কোনো সামাজিক সহায়তা নেই, তার জন্য কোনো প্রণোদনা নেই। যে দিনমজুর, যে প্রতিদিন তার পরিশ্রম করে তার সংসারকে চালাতে হয়, সে যদি 14 দিন আইসোলেশনে থাকে তাহলে তাকে কিন্তু তার কাজটা থাকবে না, উপরন্তু তিনি না খেয়ে থাকবেন, তাকে খাবার সরবরাহ করার মতো কেউ নেই। প্রথম প্রথম এই শহরে বা গ্রামে যারা এরকম কোয়ারেন্টাইনে ছিলেন, যে পরিবারের সদস্যরা যারা আইসোলেশনে ছিলেন, সরকার ছাড়াও সামাজিক একটা সহযোগিতা আসতো। সেই জায়গাটা ফিরিয়ে আনতে না পারলে আমার মনে হয় স্বেচ্ছা যারা নিম্ন আয়ের মানুষ, একমাত্র সরকারি চাকরি যারা করেন এবং বড় বড় কর্পোরেট হাউসে যারা চাকরি করেন, এ বাদে আমি দেখেছি বেসরকারি চাকরি যারাই করুন নিম্ন আয়ের, তারা কিন্তু এখন নিজেরা টেস্ট করতে আসছে না। জ্বর হলে প্যারাসিটামল খেয়ে মুখে একটা মাস্ক লাগিয়ে তারা যাচ্ছেন, তারা গণপরিবহনে তারা মাস্ক ইউজ করছেন না, কারণ চারপাশের লোক মনে করবে সে তো করোনা আক্রান্ত, নাহলে মাস্ক পরেছে কেন। এই একটা অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। এগুলো আমাদের সবাইকে মিলে এই পরিস্থিতি সামাল দিতে হবে এবং মানুষকে সম্পৃক্ত করে তাদেরকেই দায়িত্ব দিতে হবে, প্রতিষ্ঠান ভিত্তিক এবং এলাকা ভিত্তিক। তাহলে কিন্তু, এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আমাদের স্বাস্থ্য পরীক্ষাটা গোয়েন্দা বৃত্তি নয়, স্বাস্থ্য সহায়তা দিতে হবে। করোনা ছাড়াও একজন মানুষ তার ডায়রিয়া হয়, তাকে স্যালাইন দিতে হবে। তার যদি অন্য অসুবিধা থাকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে হবে। এটা একটা হোল প্যাকেজ দিয়ে কিন্তু আমাদের এলাকাতে বিশেষ করে শহরে আমাদের যাওয়া দরকার। এবং এখানে যদি আমরা 1 টাকা ইনভেস্ট করি, আমাদের 1000 টাকার যে খরচ হবে আইসিইউতে, সেই টাকাটা বাঁচাতে পারবো। ডাক্তার মোহাম্মদ মুশতাক এটা আমি হোসেন, এই বারবার যে ঘরে ঘরে গিয়ে এই যে সার্ভিসটা দেওয়ার কথা বলছেন, সেই লোকবল কি আমাদের আছে? লোকবল আমাদের নাই। যে লোকবল আছে তার সাথে আমাদের আরো অনেক ভলান্টিয়ার যুক্ত করতে হবে। যেভাবে ওয়ারিতে এবং পূর্ব রাজাবাজারে রেড জোন করার সময় হয়েছিল, ভলান্টিয়ারদের সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে আমরা গিয়ে খোঁজ করতে পারি কাদের বাসায় জ্বর আছে, তাহলে তাকে আমরা তার স্যাম্পলটা নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে পারি এবং তাকে 14 দিনে বা 15 দিনে খাবার দিতে পারি। এভাবে একটা অর্গানাইজড কাজ যদি আমাদের এলাকা ভিত্তিক হয়, খুব সুফল হবে। আমাদের এখানে আমরা কেন ইনভেস্ট করছি না, এটা আমাদের পলিসির বিষয়। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ভেন্টিলেটরের চিন্তা করছি, আমরা টেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে আসছি, অনেক যন্ত্রপাতি নিয়ে আসছি, নিশ্চয়ই দরকার। আমাদের চাহিদার তুলনায় করোনা ছাড়াও আমাদের আইসিইউ বেড অনেক কম, করোনা বাদ দিলেও আমাদের হাসপাতালে বেড অনেক কম। কিন্তু আমাদের এই করোনা মহামারীকে মোকাবেলা করবার জন্য সবচাইতে আগে জনগণকে সংগঠিত করে তৃণমূল পর্যায়ে রোগীকে শনাক্ত করে তাকে আইসোলেশনে নেওয়া, তাকে সামাজিক সহায়তা দেওয়া। তাহলে এটা করলে আমাদের সংক্রমণটা কমে আসবে এবং মৃত্যুর সংখ্যা কমে আসবে। অনেকে ঘরে বসেই তারা কিন্তু এই জটিলতার মধ্যে পড়ছেন, তারা হাসপাতালে আসছেন না। হাসপাতালে আসলে অনেক খরচ হবে, হাসপাতালে আসলে অনেক টেস্ট করতে বলা হবে এবং প্রতিবেশীরা বাঁকা চোখে দেখবে। অনেক সমস্যা আছে যেগুলো কিন্তু আমাদেরকে উপেক্ষা করলে চলবে না, আমাদের পাশ কাটিয়ে গেলে চলবে না। নাহলে কিন্তু এরকম করোনা পরিস্থিতি চলতেই থাকবে। আমরা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ অনেক কিছু আমরা খুলতে পারবো না, যে আমাদের দীর্ঘমেয়াদী ক্ষতির মধ্যে পড়ে যাবে। এমনকি যদি টিকা আসে, যদি আমরা এইসব আমরা কমিউনিটিকে অর্গানাইজ করবার জায়গায় না যাই, টিকা এসেও কিন্তু আমাদের একটা বড় সমস্যায় পড়তে হবে টিকা বিতরণ এবং টিকা প্রয়োগ নিয়ে। কারণ সেখানেও কিন্তু এই অব্যবস্থাগুলো যদি আমরা এখন অ্যাড্রেস করছি না, সেগুলো আবার অনেক গুণ বেশি করে দেখা দেবে। সেটা কিন্তু আমরা সামলানো অনেক কষ্ট হবে। আমাদের কমিউনিটি মোবিলাইজ করে তাদেরকে একটা সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসা, একটা চেইন অফ কমান্ডে নিয়ে আসা, বিশেষ করে শহরাঞ্চলে খুবই জরুরি। আমার মনে হয় এই বিষয়টা যত দ্রুত, এবং কয়েকটা প্রস্তাব দেওয়া হয়েছে, যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, যারা রোগতত্ত্ববিদ, তারা কিন্তু বারবার এই কথাই বলেছে। কিছুদিন আগেও আমরা বলেছি যেখানে সংক্রমণ বেশি তা কিভাবে কমিউনিটিকে মোবিলাইজ করতে হবে, যেখানে সংক্রমণ মাঝারি সেখানে কিভাবে কাজগুলো করতে হবে, যেখানে সংক্রমণ কম কিভাবে ঘরে ঘরে গিয়ে কন্ট্রাক্ট ট্রেসিং করতে হবে। কিন্তু সেই সব জায়গায় তো আমাদেরকে খরচ করতে হবে, সেসব জায়গাতে আমাদের সম্পদ দিতে হবে, লজিস্টিক দিতে হবে। কোনো সফিস্টিকেটেড যন্ত্রপাতি বা কোটি কোটি টাকার প্রয়োজন নেই। এবং সরকার থেকে যদি 1 টাকা খরচ করা হয়, কমিউনিটি সেখানে 10 টাকা ইনভেস্ট করবে, যেটা প্রথম দিকে আমরা দেখেছি। সেই চেতনাটা না নিয়ে আসতে পারলে এমনি এমনি কিন্তু করোনা আমাদের কাছ থেকে বিদায় নেবে না। আমরা যদি আত্মতৃপ্তিতে ভুগি, কিন্তু আমরা হয়তো সংক্রমণটা এখানে পিকে উঠবে না,
কিন্তু এরকম যদি চলতে থাকে আমাদের কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। আমাদের বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং অনেক অনেক ইন্ডাস্ট্রি কিন্তু চালু করা যাচ্ছে না। সেটা বন্ধ করার জন্য কিন্তু আমাদের এই কমিউনিটি অ্যাপ্রোচে যাওয়া দরকার, জি, যেটাই জনস্বাস্থ্য ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনের একটা মূল কথা। তাহলে আবারও কিন্তু আমরা আবারও আসবো অনেক ডাক্তার মোহাম্মদ তাড়াতাড়ি মুশতাক হোসেন। স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো। জি, আবারও আসবো। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন। আবারও ফিরবো আমরা এই আলোচনায়। প্রিয় দর্শক, আরো অন্যান্য বিষয় রয়েছে, বিশেষ করে টিকার যে বিষয়টি সেটিও তো রয়ে গেছে, এবং করোনার যে নতুন স্ট্রেইন তা নিয়েও কিছুটা আলোচনা করতে চাই। সঙ্গে থাকবেন। করোনা, আইসিইউ সংকট এবং ভ্যাকসিন আমাদের আজকের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার বিষয়ে। আমরা এই পর্যায়ে একটু যেতে চাই ডাক্তার লেলিন চৌধুরী, আপনার কাছে বিশেষ করে যেটি সর্বশেষ খবর বিবিসি নিউজের বরাত দিয়েই বলছি, সেটি হচ্ছে যে নতুন ইউরোপের আরও দেশে, যদি আমি নাম ধরেই বলি, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ডে এই যে করোনার নতুন যে ভ্যারিয়েন্ট তাও পাওয়া গেছে। এবং এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ড, ইটালি এবং জার্মানি, এমনকি অন্যান্য জায়গাতেও ইউরোপের বাইরেও যে নতুন ভ্যারিয়েন্ট যেটি পাওয়া গেছে, যেটি আরও বেশি সহজেই দ্রুত ছড়াতে পারে, এবং যেটি বলা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে 70% দ্রুত গতিতে এটি ছড়াতে পারে, যেটি খবর যে আমাদের দেশেও গত নভেম্বরেও নাকি পাওয়া গিয়েছিল নতুন এই ভ্যারিয়েন্ট। এই যখন অবস্থা, তখন আমরা আসলে কতটুকু নিশ্চিন্ত থাকতে পারি বা কতটুকু শঙ্কার মধ্যে থাকতে পারি ডাক্তার লেলিন চৌধুরী? জি, ধন্যবাদ। প্রথমত একটি বিষয়ে পরিষ্কার হওয়া দরকার, নতুন ভেরিয়েন্ট বা রূপান্তর কিন্তু একটি না। ইংল্যান্ডে একটি ধরন পাওয়া গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় একটি, নাইজেরিয়াতে একটি, রাশিয়াতে এক ধরনের, পেরুতে এক ধরনের, বাংলাদেশে এক ধরনের। এর কোনোটার সাথে কোনোটা মিল নেই। তবে এই ভেরিয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে সংক্রামক বা সংহারী হচ্ছে যেটি ইংল্যান্ডে পাওয়া গিয়েছে, ব্রিটেনে এবং দক্ষিণ আফ্রিকাতে। ব্রিটেনে যে ভ্যারিয়েন্টটি পাওয়া গিয়েছে এটি সাধারণ যে করোনা তার থেকে 70% বেশি দ্রুত ছড়ায়। অর্থাৎ আগে যে সময়ে করোনা ভাইরাস 100 মানুষকে সংক্রমিত করতে পারত, ব্রিটেনের এই ভেরিয়েন্টটি সে একই সময় 170 জনকে সংক্রমিত করতে পারে। ফলে রোগীর সংখ্যা বেড়ে যায়, মৃত্যুর সংখ্যা বাড়ে, হাসপাতালের উপরে চাপ পড়ে। এখন বাংলাদেশে আমাদের আশঙ্কা কতটা রয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা জানি বাংলাদেশের সাথে ব্রিটেনের একটি বিমান যোগাযোগ রয়েছে, জি, এবং আমরা মনে করতে পারি 8ই মার্চ যখন বাংলাদেশে প্রথম 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছিল, তার 2 জন কিন্তু ইটালি থেকে এসেছিল এবং তৃতীয় জন ছিল তাদের একজনের স্ত্রী। এবং আমরা এটি জানি, এর পরে যখন ইটালির থেকে ফ্লাইট এসেছিল যাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রাখতে সমর্থ হইনি, তাদের দ্বারাও কিন্তু করোনার একটি বিস্তার ঘটেছিল। এইসব মনে করে ভারত যে কাজটি করেছে, পৃথিবীর অনেকগুলো দেশ, 40টির বেশি দেশ যে কাজটি করেছে, অর্থাৎ লন্ডনের সাথে বিমান যোগাযোগ বাতিল করেছে, বন্ধ রেখেছে, আমরা মনে করি সেই কাজটি বাংলাদেশে করা উচিত। এবং তারপরে দ্বিতীয় ধাপ যেটি, যদি কোনো কারণে কূটনৈতিক অথবা রাষ্ট্রনৈতিক কোনো কারণে সেই কাজটি এই মুহূর্তে করা না যায়, তাহলে যারা ব্রিটেন থেকে বাংলাদেশে আসবে তাদের সবাইকেই অন্তত 10 দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হোক। এই কাজটি করা দরকার। না হলে এমনিতেই আমরা প্রথম ঢেউকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হইনি। যদিও আমাদের অনেকের মধ্যে আত্মতৃপ্তি রয়েছে যে আমাদের মৃত্যুর হার কম, কিন্তু পরিসংখ্যান বোর্ডের দিকে তাকালে দেখি এশিয়ার 57টি দেশ এবং অঞ্চল করোনাতে আক্রান্ত। এর মধ্যে ভয়াবহ এবং ক্ষতিগ্রস্ততার দিক থেকে বাংলাদেশের অবস্থান কিন্তু পঞ্চম। বাংলাদেশের চেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ভারত, ইরান, ইন্দোনেশিয়া এবং ইরাক, তারপরে কিন্তু বাংলাদেশের অবস্থান। অতএব আমাদের কিন্তু আত্মতৃপ্তির জায়গা নেই। আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকে প্রতিরোধী কার্যক্রমটা জোরদার করতে হবে। সেটি করতে গিয়ে একদিকে করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্সের উপরে ক্রমাগত নজর রাখতে হবে। এবং সেখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা অনেকেই জানি যে আরটিপিসিআর হচ্ছে করোনার টেস্টের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। এতে একটি কিট ব্যবহার করা হয়। এই কিটগুলোর আবার ভেরিয়েশন রয়েছে, যে একটি আছে শুধুমাত্র একটি জিন ব্যবহার করা হয়,
এস জিন বা সিঙ্গেল জিন, আবার কতগুলো আছে 3 জিন ব্যবহার করা হয়। যে মিউটেশন গুলো, রূপান্তর গুলো আমরা দেখতে পাচ্ছি, যেটি লন্ডনে অথবা বাংলাদেশে, যদি একটি জিন ব্যবহার করা হয় যেসব কিটে, সেই কিট ব্যবহার করলে কিন্তু ফলস নেগেটিভ বেশি আসে। এই কারণে বাংলাদেশে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সবগুলো আরটিপিসিআর এ 3 জিন কিট ব্যবহার করা উচিত, এটি বাধ্যতামূলক হওয়া উচিত। এবং লন্ডন থেকে, ব্রিটেন থেকে যে মানুষগুলো দেশে আসে তাদের ক্ষেত্রে প্রথমত যোগাযোগ বন্ধ না হলে 10 দিনের কোয়ারেন্টাইন ব্যবস্থা করা উচিত। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন যে কার্যকর না, এটি কিন্তু ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি। এই কাজগুলোর উপরে জোর দিলে আমরা আতঙ্কের যে জায়গাটি রয়েছে সেখানে অনেকটাই আমরা ঠেকাতে পারবো। ডাক্তার লেলিন চৌধুরী, একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকালের খবর যে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট আমাদের দেশে এসেছে এবং সেখানে একজন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে এবং এই জন্য কাতার এয়ারওয়েজকে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং এটা এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও আমরা দেখেছি যে বেশ কয়েকটি এয়ারলাইন্সকে জরিমানা করা হয়েছে কারণ তারা করোনা পরীক্ষার সার্টিফিকেট, করোনা নেগেটিভ সনদ না নিয়েই তারা যাত্রীদেরকে নিয়ে বাংলাদেশে এসেছে। আমার একটা প্রশ্ন ডাক্তার লেলিন চৌধুরী, এই ধরনের পরিস্থিতি কি অন্যান্য দেশেও হচ্ছে নাকি আমাদের দেশেই হচ্ছে? দেখুন, অন্য দেশেও হতে পারে। এখানে কতগুলি বিষয় মনে রাখতে হবে। একটি হচ্ছে, এই যে করোনা নেগেটিভ সার্টিফিকেট, এটি কিন্তু শতভাগ লিক প্রুফ না। কারণ যদি ইউরোপীয় স্ট্যান্ডার্ডেও আরটিপিসিআর টেস্ট করা হয় তাহলে 67% সঠিক রেজাল্ট না, দেবে। তাহলে কি আপনার মতে যেসব দেশ এই যে করোনা নেগেটিভ টেস্ট বা করোনা টেস্ট সার্টিফিকেট নিয়ে যাত্রী নিয়ে আমাদের দেশে আসছে তা ঠিক আছে, সঠিক আছে? হ্যাঁ, যারা নিয়ে আসছে, যে টেস্টটা পজিটিভ সেটা পুরো সঠিক, কিন্তু যেটি নেগেটিভ সেটা কিন্তু সেখানে 33% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা স্ট্যাটিস্টিক্যালি আমি বলছি। এই জন্যই আমরা বলছি যেই আসুক না কেন, করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলেও কিন্তু তাকে 10 দিন কোয়ারেন্টাইনে রাখা উচিত। এতে হবে কি, যারা আরটিপিসিআর টেস্টের সুযোগে নেগেটিভ পেয়েছিল তারাও এখানে প্রকাশিত হবে তাদের মধ্যে করোনা রয়েছে কিনা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে করোনা সার্টিফিকেট নিয়ে লন্ডন থেকে ঢাকার দিকে আসলো, জি, আসার পরে ধরুন সার্টিফিকেটটা নেয়ার পরে তার যদি পথিমধ্যে, মানে সার্টিফিকেট নিয়ে বাসায় গেল, সেখান থেকে এয়ারপোর্টে এলো এবং এয়ার এসে 10 ঘন্টা থাকলো, এর মধ্যেও কিন্তু সে ইনফেক্টেড হয়ে যেতে পারে। কারণ অন্য একজন যার করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল সে কিন্তু ওই 33% যেগুলোকে শনাক্ত করতে পারবে না আরটিপিসিআর, তা সেই গ্রুপে পড়তে পারে। তাহলে এক্ষেত্রে এই করণীয় কারণে কি? কিন্তু করোনা এই ক্ষেত্রে করণীয় হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন 10 ডেজ, 10 দিন। জি, বাংলাদেশের ক্ষেত্রে বলছি। ইউরোপের ক্ষেত্রে হোম কোয়ারেন্টাইন হবে কি হবে না এটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের দেশের, আমাদের বাড়ি ঘরের যে অবস্থা, মানুষজনের স্বভাব চরিত্র যা, আমাদের সচেতনতার মান যেমন, কোয়ারেন্টাইন সম্পর্কে আমাদের ধারণা যেমন, এটি হোম কোয়ারেন্টাইনে আমরা গত অনেক দিন দেখেছি যে এটি বাংলাদেশে হোম কোয়ারেন্টাইন কার্যকর হয় না। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের এই সক্ষমতা কি আমাদের দেশে যথেষ্ট পরিমাণে আছে? আমরা আসলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যে করা যায় সেই ট্রায়ালে আমরা যাইনি। এই কারণেই যে আমরা ধরুন যে ফ্লাইটটি ইটালি থেকে এসেছিল, যাদেরকে আমরা আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে নিয়ে ছেড়ে দিলাম, এদেরকে অবশ্যই করা যেতে পারতো। অথবা সিলেটে যে 165 জন লন্ডন থেকে এলো তাদেরকেও কোয়ারেন্টাইনে রাখা যেত, এটা কঠিন হতো না। কারণ এটি কিন্তু শতর ভেতরে, হাজারের ভেতরে না। আমরা আসলে প্রতিরোধী কার্যক্রমের দিক থেকে এই বিষয়টাকে এখন পর্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করিনি। জি, আবারও আসবো আপনার কাছে। অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনার কাছে একটু যেতে চাই ভ্যাকসিন নিয়ে। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে ভ্যাকসিনের অন্যান্য দেশ, বেশ কয়েকটি দেশই কিন্তু ভ্যাকসিনের কার্যক্রম শুরু করে দিয়েছে। আমাদের দেশেও স্বাস্থ্যমন্ত্রী যেমনটি বলছেন যে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে আমাদের দেশে যে ভ্যাকসিন আসবে, যেটি বলা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে এই বিষয়গুলো যেটি বলা হচ্ছে, ভ্যাকসিনের দিক থেকে আমরা কি আসলে পিছিয়ে আছি নাকি ঠিক অবস্থাতেই আছি? না মোহাম্মদ ভাই, ভ্যাকসিনে যাওয়ার আগে আমি একটু বলিনি, ভ্যাকসিন আমাদের যে মাইন্ডসেটটা যদি হয়ে থাকে যে ভ্যাকসিন পেলেই আমাদের স্বাস্থ্যবিধি আমরা মানবো না, এই মাইন্ডসেটটা থেকে কিন্তু আমাদের উঠে আসতে হবে। হ্যাঁ, আমি আমার কাছে পেশেন্ট আসছে চেম্বারে, অনেকেই বলছে স্যার ভ্যাকসিন কবে আসবে,
আমরা ভ্যাকসিন পেয়ে গেলে তো আমাদের স্যার আমরা অনেক রিল্যাক্স হতে পারবো। এইটা কিন্তু একটা এই মাইন্ডসেটটা কিন্তু আমাদের মানে থেকে উঠে আসতে হবে। কারণ আপনি জানেন যে ভ্যাকসিনের একটা বিশাল সাফল্য ছিল কিন্তু স্মল পক্স ইরাডিকেশন। স্মল পক্স এর ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছিল 1796 এবং আমরা স্মল পক্স সাকসেসফুলি ইরাডিকেশন করতে পেরেছি 1980। তার মানে 1796 সেখান থেকে 1980 মানে 184 ইয়ার্স লেগেছিল ভ্যাকসিন আসার পরেও, ডিসপাইট হ্যাভিং ভ্যাকসিন, আমাদের স্মল পক্সটা ইরাডিকেট করতে মানে নির্মূল করতে। যদিও এখন ভ্যাকসিন টেকনোলজি অনেক ভালো হয়েছে, অনেক উন্নত হয়েছে এবং এবার কোভিড-19 প্যান্ডেমিকে আমরা নিউ ভ্যাকসিন টেকনোলজি পেয়েছি, mRNA ভ্যাকসিন, এবং সেটার এফিসিয়েন্সি, তার ইফেক্টিভনেস অনেক গুণ বেশি। কিন্তু ভ্যাকসিনটা প্রয়োগ হলেও ভ্যাকসিন বিষয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন ভ্যাকসিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের পার্সোনাল প্রোটেকশন দিলে এখনো কিন্তু এটা শিওর না যে ভ্যাকসিনটা ট্রান্সমিটেবিলিটি বা রোগ ছড়াতে কতটা সক্ষম, মানে ইন্টারপার্সন ট্রান্সমিটেবিলিটি কতটা কমাতে পারবে এবং ভ্যাকসিনটা ছড়াতে কতটা সক্ষম, সেই বিষয়ে কিন্তু এখনো সাফিসিয়েন্ট ডাটা নাই। আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ করার পরে আমাদের দেহে অ্যান্টিবডিটা কত মাস থাকবে বা কত বছর থাকবে এই বিষয়েও কিন্তু এখনো কোনো কিছু বলা যাচ্ছে না আগাম। সুতরাং ভ্যাকসিন যদি আমাদের দেশে আসে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এনশিওর করেছেন অলরেডি 3 কোটি ডোজ ভ্যাকসিন, ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট, আপনারা জানেন যে ভারতের সেরাম ইনস্টিটিউট হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ভ্যাকসিন প্রোডাকশন কোম্পানি এবং ইট ইজ এ ভেরি ওয়াইজ ডিসিশন টু হ্যাভ ডিল উইথ দ্য সেরাম ইনস্টিটিউট। এবং সেরাম ইনস্টিটিউট আপনি জানেন যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিনটা ওরা তৈরি করছে এবং অক্সফোর্ড ভ্যাকসিন কিন্তু আমাদের দেশীয় প্রেক্ষাপটে অত্যন্ত সহযোগী। এবং আপনি জানেন যে mRNA ভ্যাকসিন যেটা মডার্না আর ফাইজার বায়োনটেক যে mRNA ভ্যাকসিন টেকনোলজি নিয়ে আসছে তাদের কিন্তু ভ্যাকসিন প্রিজার্ভেশনের দিক থেকে তারা অনেকটা পিছিয়ে আছে, বিকজ আমাদের দেশের আমাদের মতো এই উন্নয়নশীল দেশে ওই দুটো ভ্যাকসিনে যেমন ফাইজার ভ্যাকসিনটা প্রিজার্ভ করতে লাগে -70 ডিগ্রি অ্যান্ড মডার্না ভ্যাকসিনটা প্রিজার্ভ করতে লাগে -20, এবং সুতরাং ওই ভ্যাকসিন প্রিজার্ভেশনের জন্য যে হাইটেক ফ্রিজ দরকার সেটা একমাত্র জার্মানির বাইন্ডার কোম্পানি তৈরি করতে পারে এবং দ্যাট ইজ ভেরি কস্টলি। তা আমাদের দেশের যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যে সেরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তিটা হয়েছে, এটা অক্সফোর্ড ভ্যাকসিন কিন্তু -2 থেকে -8। জি, অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন বলছিলেন যে আসলে টিকা আসলেও লাভ হবে না, কমিউনিটি মুভমেন্ট হিসেবে আগাতে হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আপনি কি তাই মনে করছেন? বলছি মাহমুদ ভাই, অবশ্যই মোস্তাক ভাই যেটা বললেন ভ্যাকসিন পেলেই হবে না, ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভ্যাকসিন প্রিজার্ভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানেই আমি কোন ভ্যাকসিনটা আনবো, এই যে একটা প্র্যাগমেটিক ডিসিশন, কোন ভ্যাকসিনটা আমাদের দেশীয় টেকনোলজিতে মোর প্রিজার্ভ করা যাবে, মোর ইজিলি ডিস্ট্রিবিউট করা যাবে, শুধুমাত্র একটা আইস ব্যাগের মধ্যে নিয়ে এটা ডিস্ট্রিবিউট করা যাবে আমাদের এই হিউজ পপুলেশনের মধ্যে। এইখানে যে চুজ অফ ভ্যাকসিন, কোন টাইপ অফ ভ্যাকসিন আমি আনবো আমাদের দেশের জনগণের জন্য, এই ডিসিশন গুলা কিন্তু আমরা চিন্তা করি না। দিস ডিসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে বলছি যে আমাদের যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যে চুজ করা হয়েছে, ইট ইজ এ ভেরি গুড ডিসিশন এন্ড সায়েন্টিফিক ডিসিশন। এবং মোস্তাক ভাইয়ের সাথে আমি একমত যে আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং ভ্যাকসিন প্রিজার্ভেশনের ক্ষেত্রে কমিউনিটি ইনভলভমেন্ট অবশ্যই আনতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি অন্যান্য বিষয় নিয়ে, সঙ্গে থাকবেন।
করোনা, আইসিইউ সংকট এবং ভ্যাকসিন আমাদের আজকের ইস্পানি নিউজ আওয়ার এক্সট্রার বিষয়ে একেবারে শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে আবার একটু যেতে চাই শেষবারের মতো ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন আপনার কাছে। বিশেষ করে বেশ কিছু খবরও এসেছে, সেটি হচ্ছে যে বিদেশ গমনেচ্ছুদের নতুন করোনা ভাইরাস পরীক্ষা করে সনদ দিতে আরও 21টি বেসরকারি রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সরকারের অনুমোদন পেয়েছে এবং যেখানে 3,000 টাকা বেসরকারিভাবে আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার জন্য 3,000 টাকা ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এই যখন অবস্থা, এখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে এসেছে। সেটি হচ্ছে যে এই যে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট যে দেখা যাচ্ছে, এই ভ্যারিয়েন্টের পরিপ্রেক্ষিতে করোনার ভ্যাকসিনগুলো কতটুকু কার্যকর হবে তা নিয়েও তো প্রশ্ন দেখা দিয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? যে যে কোনো ভাইরাস টিকে থাকবার জন্য নিজেকে সবসময় পরিবর্তিত করে এবং করোনা ভাইরাস তার ব্যতিক্রম নয়। কাজে জেনেটিক সিকোয়েন্স যারাই করেছে তারা কিছু না কিছু পরিবর্তনটা দেখেছে। এই জিনিসটা একটু সতর্কভাবে পর্যবেক্ষণটা এসছে ব্রিটেনে এটা পাওয়ার পরে। আমি মনে করি যে এটা হয়তো অ্যাসোসিয়েশন পাওয়া গেছে বা রোগতাত্ত্বিক সংযোগ পাওয়া গেছে, যে যখন ব্রিটেনে এবং ইউরোপে অনেক বেশি সংক্রমণের হার এবং মৃত্যুর হার, তার সাথে এই ভ্যারিয়েন্টটা, এটা কিন্তু বায়োলজিক্যালি এখনো প্রুভ হয়নি। অর্থাৎ জেনেটিক সিকোয়েন্সটা আরো ট্র্যাক করতে হবে। এই ক্রিসমাসের বন্ধের সময় যে ব্যাপক সংখ্যক লোক যাতায়াত হয়েছে, ব্যাপক সংখ্যক মিক্সিং হয়েছে, তার সাথে এটা অ্যাসোসিয়েশন পাওয়া গিয়েছে। যখন আগামী সপ্তাহ থেকে এই ছুটিটা শেষ হবে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে, তখনও যদি একই মাত্রায় এই ভ্যারিয়েন্ট দিয়ে এই সংক্রমণটা বাড়তে থাকে, তখন কিন্তু আমরা বলতে পারবো আরেকটু নিশ্চিন্ত হয়ে এটা সম্পর্ক আছে। আর যদি সংক্রমণের মাত্রাটা এই ছুটি কাটানোর পরে কমে যায়, তাহলে কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না যে এই কারণেই হয়েছে। তবে সর্বোচ্চ সতর্কতা দরকার আছে এবং সেই সতর্কতা অংশ হিসেবেই ব্রিটেনের সাথে বিভিন্ন দেশের হঠাৎ করে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে বিমান চলাচল হুটহাট করে বাংলাদেশে যেটা বন্ধ করাটা কোনো একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। কারণ আমরা একমাত্র বাংলাদেশ বিমান ব্রিটেন থেকে এটা বাংলাদেশে আসে এবং ফেরত যায়। আর সমস্ত যারা যাত্রী লন্ডন থেকে তারা ঘুর পথে আসে। তাহলে আমাদের সৌদি আরবের মতো সমস্ত বিমান বন্ধ করে দিতে হবে। আমি মনে করি না এত রকম জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি হয়েছে যে আমাদের প্রথম দিকে যখন উহানে পাওয়া গেল তখন ঠিক আছে। সংক্রমণের শুরুতে এভাবে একটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ বা সবকিছু একটা বন্ধ করে দিয়ে আমরা তারপরে বাছাই করে খুলতে পারি, কিন্তু এই করোনার মাঝপথে বা কোনো মহামারীর মাঝপথে কিন্তু আমাদের টেইলর্ড অ্যাপ্রোচে যেতে হবে। অর্থাৎ আমার গায়ের মাপে জামা তৈরি করতে হবে, এখানে কম্বল পেঁচিয়ে কিন্তু চলবে না। কারণ সেটা কার্যকরী হবে না এবং সেটা আমাদের জন্য লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। কারণ দুদিন পরে সেটা আমাদের খুলতে হবে। এখন ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু তারা বাধ্য হয়েছে ব্রিটেনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুলে জি, দিতে। ফ্রান্সও আবার খুলে দিয়েছে বর্ডার। জি, ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন, আমি একটা বিষয় একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই। এই যে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ইউরোপের বিভিন্ন দেশে এবং অন্যান্য দেশেও পাওয়া যাচ্ছে, বাংলাদেশেও পাওয়া গেছে বলে যেটি জানা যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে করোনার ভ্যাকসিন কি পুরোপুরি কার্যকর হবে বলে মনে করছেন? এখনো পর্যন্ত অকার্যকর হওয়ার কোনো ঘটনা বা কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, তবে ভবিষ্যতে হতে পারে। এখনো পর্যন্ত যে ভ্যারিয়েন্ট গুলো পাওয়া গেছে, এতে রোগের মানে সিভিয়ারিটি বা আরো খারাপ রোগ মানে হবে এটাও পাওয়া যায়নি, কিংবা ভ্যাকসিন অকার্যকর হবে এখনো সেটা পাওয়া যায়নি। তবে এই জন্য এই জেনেটিক সিকোয়েন্সটা আমাদের সার্ভেলেন্সের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রতিদিন এটা করতে হবে আমাদের নির্দিষ্ট সংখ্যক অনুমানের ভিতরে, তাহলে আমরা এটাকে মানে ঠিক সঠিক সময়ে রিয়েল টাইমে আমরা এই বিষয়ে জানতে পারবো যে কোনো বড় ধরনের পরিবর্তন হলো কিনা। জি, জনাব তৌফিক মারুফ, আপনার কাছে একটু আসতে চাই ভ্যাকসিন নিয়ে। এই যে ভ্যাকসিন নিয়ে বেশ কিছু বিষয় তো আমরা আসলে শুনছি, বেশ গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় গণমাধ্যমে উঠে এসেছে যে ভ্যাকসিনের ব্যবস্থাপনা আমাদের দেশে কেমন হবে, সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা হবে কিনা, ভ্যাকসিন নিয়ে কোনো দুর্বৃত্তায়ন হবে কিনা, সেই ধরনের কথাও তো বলা হচ্ছে। আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টিকে খুব সংক্ষেপে? দুর্নীতি এটি কখন কিভাবে হয় এটি আসলে আগাম যেমন অনুমান করা যায়, কিন্তু মানে এটি শুধুমাত্র যারা ভেতরে থাকেন তারাই এটি বুঝতে পারেন, আর যারা জড়িত থাকেন তারা এটি বুঝতে পারেন। যেমন আমরা এই করোনাকালীন সময়ে প্রথম দিকে যে ব্যবস্থাপনাগুলো আমরা দেখেছি, যেই ঘটনাগুলো অঘটনগুলো আমরা দেখেছি, আবার সরকার এগুলো প্রতিরোধে নানান তাৎক্ষণিকভাবে যে অভিযান করেছে বিভিন্ন ধরনের, সেটিও করেছে। এখন
আমাদের এখানে যেমন আমি একটা এই দুর্বৃত্তায়নের চেয়েও আরেকটি বিষয় যে আমাদের পরিকল্পনার জায়গাগুলোতে যদি আমি একটু বলি যে দুর্বৃত্তায়ন বা দুর্নীতি সুযোগটা তৈরি হয় কিন্তু পরিকল্পনায় যদি ফাঁকফোকর থাকে সেটুকু ধরে। এখন আমরা যদি ভ্যাকসিনের ক্ষেত্রে যেমন বলা হয়, আমি দুর্নীতির কথায় না গিয়ে এটি এইভাবে বলি, পরিকল্পনায় এখনও মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে এবং যারা বিশেষজ্ঞ তাদের মধ্যেও প্রশ্ন আছে যে আমরা কেন শুধুমাত্র একটি কিংবা সর্বোচ্চ দুটি সোর্সের মধ্যে আমরা আটকা পড়ে গেলাম। অর্থাৎ আমি বলছি অবশ্যই যে অক্সফোর্ডটি আমাদের জন্য, অক্সফোর্ডের টিকাটি যেটি সেরামের মাধ্যমে আমাদের ভ্যাকসিনকোর মাধ্যমে আমরা গভর্নমেন্ট এখানে চুক্তিবদ্ধ হয়েছে, সেটি অবশ্যই খুবই খুবই ভালো একটি উদ্যোগ এবং এটি আমাদের জন্য একেবারেই উপযোগী। অন্যদিকে আরেকটি সোর্স হচ্ছে কোভ্যাক্স। তো এই দুইটি ছাড়া অন্য কোনো মাধ্যম আমাদের হাতে নেই, সরকারের হাতে নেই কোনোভাবে। এমনকি প্রাইভেট সেক্টরে এখন পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা অন্ততপক্ষে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারিনি যে আর কোনো সোর্স গভর্নমেন্টের হাতে আছে। যদি তাই হয় আমরা আমি এইরকম একটি মেসেজ আছে যে হয়তো বা কালকে যেহেতু আজকে শনিবার, কালকে রোববার, ইউকেতে আগামীকালকেও বন্ধ, তারপরেও কালকে বা পরশুর মধ্যে হয়তো বা আমরা আশা করি যদি বড় কোনো ব্যত্যয় না হয় তবে এই অক্সফোর্ডের টিকাটির অনুমোদন হয়ে যাবে, এমনটাই। তো যদি তাই হয় তারপরও আমাদের কিন্তু ক্রিসমাসের ছুটির পরে বোঝা যাচ্ছে যে অক্সফোর্ডের টিকার অনুমোদন দিতে পারে, যেটি খবর এসেছে আর কি। না, এখন কিছুটা আশাহত ব্যাপার আছে। যেমন আমি অন্ততপক্ষে খুবই একটা নিশ্চিত ছিলাম কিংবা খুব রিলায়েবল সোর্স থেকেই আমরা জানতে পেরেছিলাম যে ক্রিসমাস একটা গিফট হিসাবে এই টিকাটি আসবে। এমনও শুনেছি যে ইউকের আগে ইন্ডিয়ায় এটি অনুমোদন, ইমার্জেন্সি একটা অনুমোদন দিয়েও দিতে পারে, কিন্তু সেটি হলো না। এখন 28 তারিখে ইউকের যে ড্রাগ অথরিটিতে তাদের কিন্তু এটি নিয়ে একটি মিটিং আছে এবং বলা হচ্ছে, আমি আজকে বিভিন্ন সোর্সগুলোতে একটু কথা বলেছি, হয়তো বা এটি অনুমোদন হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে বাংলাদেশে এটি আসবে, বাংলাদেশের গভর্নমেন্ট আবার এটি অনুমোদন দিবে কি সেটির জন্য একটু সময় যাবে, তারপর এটি কবে আসবে না আসবে। যদি কোনো কারণে এটি ডিলে হয় তখন আমরা কি করব? আমরা কি কোভ্যাক্সের জন্য জুন পর্যন্ত বসে থাকব, না কি করব, নাকি অন্য কোনো জায়গায় আমরা সোর্স আমরা খুঁজব? এখন প্রথম দিকে সরকারের জায়গা থেকে একটা রেস্ট্রিকশন ছিল যে তারা বলেছে শুধুমাত্র গভর্নমেন্ট ইনিশিয়েটিভের মাধ্যমেই টিকাগুলো আসবে, এর বাইরে তারা যেতে চায়নি। বাট এখন কিন্তু একদম খুবই ফ্লেক্সিবল অবস্থা আছে গভর্নমেন্ট বরং এখন বেসরকারি বা প্রাইভেট সেক্টরকে ডাকাডাকি করছে টিকা কারা যদি এরকম কোনো অফার নিয়ে আসে, যারা অবশ্যই ওই যে WHO, FDA কিংবা ইউকের এইগুলো, ব্রিটেনের এইগুলোর অথরিটির যেগুলোর অনুমোদন থাকবে, সেই টিকা আমাদের গভর্নমেন্টের যে শর্তগুলো আছে সেগুলো মেনে যে কোনো প্রাইভেট সেক্টরে যে কোনো একটি আবেদন করতে পারে। কিন্তু আজকে পর্যন্ত একটি আবেদনও জমা পড়েনি। তার মানে কি? তার মানে হচ্ছে যে সরকার এখন ডাকছে প্রাইভেট সেক্টরকে যে আপনারা আসেন টিকার জন্য, কিন্তু কেউ আসছে না। আমরা আশা করছি যে আসলে প্রাইভেট সেক্টর আসবে, এই বিষয়ে সাড়া দেবে। অসংখ্য ধন্যবাদ জনাব তৌফিক মারুফ। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মুশতাক হোসেন, ডাক্তার লেলিন চৌধুরী, অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ। আবারও নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও অন্যান্য কথা বলবো অন্য আরেকদিন। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।